হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা শুরু করব। ভেক্টর নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা আমাদের পদার্থবিজ্ঞানের বিশেষ করে ইন্টারমিডিয়েট সেকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এবং আমি পার্সোনালি মনে করি যে এই চ্যাপ্টারটা যাদের খুব ভালোভাবে আয়ত্তে থাকে, অন্যান্য চ্যাপ্টারগুলিতে এই ভেক্টরের অনেক অ্যাপ্লিকেশন আছে এবং অন্যান্য চ্যাপ্টারগুলি বোঝার জন্য এই ভেক্টরের কনসেপ্ট বোঝাটা খুবই জরুরি। এই কারণে আমার মতে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যতগুলি চ্যাপ্টার আছে সবগুলি চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই কারণে আমরা এটার বেসিক কনসেপ্ট নিয়ে অনেক বেশি আলোচনা করব, অনেক বেশি অ্যাপ্লিকেশন দেখব। তো আমরা ক্লাসে চলে যাই। তো ভেক্টর আলোচনা করার পূর্বে আমাদের যে জিনিসটা সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে সেটা হচ্ছে রাশি বা কোয়ান্টিটি। রাশি জিনিসটা কি? রাশিটা হচ্ছে যে এই ভৌত জগতের আমরা যা কিছু পরিমাপ করতে পারি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমরা যা কিছু পরিমাপ করতে পারি, যেগুলো আমরা পরিমাপ করতে পারি, যেগুলির আমরা এককের মাধ্যমে প্রকাশ করতে পারি, পরিমাপ করতে পারি। যেমন আমরা কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, সো সেটা একটা রাশি। আমরা কোনো কিছুর ভর পরিমাপ করতে পারি, সো সেটা একটা রাশি। আমরা সময় পরিমাপ করতে পারি, সো সেটা একটা রাশি। এবং দেখো, এই যে দৈর্ঘ্য, ভর, সময়, বেগ, ত্বরণ, এগুলি প্রকাশ করার জন্য আমাদের স্পেসিফিক এক একটা ইউনিট দরকার বা একক দরকার। এবং যা কিছু আমরা পরিমাপ করতে পারি সেগুলির কিছু নিউমেরিক্যাল ভ্যালু থাকে এবং তার সাথে সাথে কিছু আমরা ইউনিট সংযুক্ত করি বা একক সংযুক্ত করি, সেগুলির নামই হচ্ছে রাশি। তো এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটার নাম হচ্ছে রাশি। তার মানে রাশি হচ্ছে পরিমাপ যোগ্য। আমরা যা কিছু পরিমাপ করতে পারি না সেগুলি আমরা রাশি আকারে কনসিডার করি না, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো আমরা সুখ, হাসি, দুঃখ, কষ্ট, তারপর অনেস্টি, আমরা বলতে পারবো না যে তার মধ্যে 10 কেজি অনেস্টি আছে। আমরা বলতে পারবো না যে তার মধ্যে 10 মিটার সুখ আছে। সো এগুলো আমরা পরিমাপ করতে পারি না, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাও। সো সেগুলো আমরা পরিমাপযোগ্য না, সেগুলোকে আমরা রাশি কনসিডার করব না। তো এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটার নামই হচ্ছে রাশি। তো রাশিকে আমরা একটু পিছন থেকে আসি, আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক রাশি এবং একটা হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। মৌলিক রাশি কি? যে রাশিগুলিকে প্রকাশ করার জন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না, কারো হেল্প ছাড়াই তারা প্রকাশিত হয়, তারা ইউনিট। সেই রাশিগুলোকে বলা হয় মৌলিক রাশি। যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তারপর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে ভরের একক হচ্ছে কেজি, টেম্পারেচার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন, তুমি যেটাই ধরো। এগুলিকে প্রকাশ করার জন্য কারো কোনো সাহায্যের প্রয়োজন হচ্ছে না, তারা একাই চলতে পারে। সো সেই রাশিগুলোকে বলা হয় মৌলিক রাশি। আর যৌগিক রাশি বা লব্ধ রাশিগুলি কি? যে রাশিগুলি প্রকাশ করার জন্য মৌলিক রাশির সাহায্যের প্রয়োজন হয়। যেমন ধরো বেগ, মিটার পার সেকেন্ড। যেমন ধরো ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেমন ধরো বল, নিউটন। দেখো, নিউটনকে দেখতে মনে হবে যে সেটা একাই আছে বা সেটা মৌলিক রাশি, কিন্তু আসলে
বেসিক্যালি সেটা মৌলিক রাশি না, সেটা আসলে যৌগিক রাশি, যেটা নাকি নিউটনকে আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্বারা প্রকাশ করতে পারি। দেখো, নিউটনকে ভেঙে যখন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আনলাম, তখন কিন্তু কেজি আলাদাভাবে একটা মৌলিক রাশি, মিটার আলাদাভাবে একটা মৌলিক রাশি, সেকেন্ড আলাদাভাবে একটা মৌলিক রাশি, কিন্তু এদেরকে একত্রিতভাবে আমরা নিউটন আকারে প্রকাশ করতে পারতেছি। কিন্তু মানে দেখতে গেলে পরে দেখা গেছে যে নিউটনটা হয়তো বা মৌলিক রাশি, কিন্তু প্র্যাকটিক্যালি তারা মৌলিক রাশি না, তারা আসলে যৌগিক রাশি। যেমন জুল, কাজের একক জুল, এটাও কিন্তু দেখতে হয়তো বা মৌলিক রাশির মতোই মনে হচ্ছে, সিঙ্গেল আছে, এরা মুখোশধারী রাশি, তাদেরকে দেখতে হয়তো বা মৌলিক রাশির মতোই মনে হচ্ছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি তারা মৌলিক রাশি না। জুলকে আমরা কিভাবে প্রকাশ করি? নিউটন মিটার। নিউটন মিটারকে কিভাবে প্রকাশ করা হয়? কেজি, নিউটন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এগুলি হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি, যে যাদেরকে প্রকাশ করার জন্য আমাদের কার প্রয়োজন হবে? প্রকাশ করার জন্য মৌলিক রাশির প্রয়োজন হবে, এদেরকে বলা হচ্ছে যৌগিক রাশি। যাই হোক, এই রাশিগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টার আলোচনা না, আমাদের এই চ্যাপ্টার আলোচনা হচ্ছে অন্য দুইটা রাশি নিয়ে। আসলে যখন একটা জিনিসকে আমরা ক্লাসিফাই করি, তখন কিছু বেসিক বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা জিনিসটাকে ক্লাসিফাই করতে পারি। যেমন এই যে রাশিকে আমরা ক্লাসিফাই করলাম মৌলিক রাশি এবং যৌগিক রাশি, এটা আসলে তারা কি সিঙ্গেল থাকবে নাকি কাপল আকারে থাকবে, তাদের উপর ডিপেন্ড করে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে যৌগিক রাশি। আবার রাশিকে অন্য দুই ভাগেও আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি, আর একটা হচ্ছে দিক রাশি বা ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। এখন এদেরকে কোন বেসিক কনসেপ্টের উপর বেস করে আমরা ক্লাসিফাই করলাম? দেখো, যে রাশিগুলি পরিমাপযোগ্য তাদের অবশ্যই একটা মান থাকতে হবে। আমি যা কিছুই পরিমাপ করি, 10 কেজি চাল, 5 ঘন্টা সময়, 10 মিটার দৈর্ঘ্য, এই যে রাশিগুলাই পরিমাপযোগ্য, সেই পরিমাপ করার জন্য তাদেরকে অবশ্যই আমাদের একটা মানের মাধ্যমে প্রকাশ করতে হবে। 10 কেজি চাল মানটা হচ্ছে 10 কেজি, 5 ঘন্টা সময় মানটা হচ্ছে 5, 50 মিটার দূরত্ব মানটা হচ্ছে 50। সো যে রাশিগুলি পরিমাপযোগ্য তাদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদের অবশ্যই মান থাকতে হবে, ম্যাগনিটিউড, ভ্যালু। তাদের একটা ভ্যালু থাকতে হবে, বা তাদের একটা ম্যাগনিটিউড থাকতে হবে, বা তাদের একটা মান থাকতে হবে। মান ডেফিনেটলি থাকতে হবে, সেটা যে রাশিই হোক না কেন, তাদের অবশ্যই একটা মান থাকতে হবে। তাহলে এটা তার একটা কমন ফেনোমেনা, যে রাশিগুলি পরিমাপযোগ্য তাদের অবশ্যই একটা মান থাকতে হবে। সো আমরা রাশিকে যতভাবে ক্লাসিফাই করি না কেন, তাদের ডেফিনেটলি একটা মান থাকতে হবে। ঠিক এখানে আমরা নাম ভূমিকায় যে আছে অদিক রাশি, কিছু কিছু রাশি প্রকাশ করার জন্য আমাদের কোনো দিকের প্রয়োজন হয় না। তার মানে এই যে রাশিটাকে আমরা ক্লাসিফাই করলাম স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, এই ক্লাসিফিকেশনের বেসিক ফেনোমেনাটা কি? বেসিক ফেনোমেনাটা হচ্ছে কিছু কিছু রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মান থাকলেই যথেষ্ট, আবার কিছু কিছু রাশি প্রকাশ করার জন্য শুধু মান থাকলেই যথেষ্ট না, তাদের ডাইরেকশন বা দিকও সাথে সাথে কাজে লাগবে। সো এই যে অদিক রাশি এবং দিক রাশি, এটা কোন ফেনোমেনার উপর ডিপেন্ড করে তৈরি করা? যে রাশিগুলির দিক আছে কি নাই, রাশিগুলির দিক আছে কি নাই, তাদের উপর ডিপেন্ড করে আমরা রাশিটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অদিক রাশি, যার নাম হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এবং একটা হচ্ছে দিক রাশি, যার নাম হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। যেমন ধরো অদিক রাশি, অদিক রাশি কিরকম? অদিক রাশি হচ্ছে ধরো কোন একটা বস্তুর ভর 10 কেজি, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা ইত্যাদি। এগুলি প্রকাশ করার জন্য আমাদের দিকের কোনো প্রয়োজন হয় না। আমি বলবো না যে আমার ভর 80 কেজি উত্তর দিক বরাবর। আমার ভর প্রকাশ করার জন্য আমার দিকটা
জরুরি না বা দিক এখানে কোনো কাজের না। আমি বলবো না যে আমি আজকে দক্ষিণ দিক বরাবর 4 ঘন্টা কাজ করছি, সো কাজ কাজ ওকে। সো আমি বলবো না যে আমার দৈর্ঘ্য 5 ফুট 10 ইঞ্চি পূর্ব দিক বরাবর। সো এই রাশিগুলি প্রকাশ করার জন্য আমার কিন্তু দিকের প্রয়োজন হয় না, দিকের প্রয়োজন হয় না, যার কারণে এই রাশিগুলোকে বলা হয় অদিক রাশি বা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু কিছু কিছু রাশি আছে, তার মানে অদিক রাশিটা শুধুমাত্র তার মান দ্বারাই তাকে আমি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি, মান ছাড়া তার দিকের কোনো প্রয়োজন হয় না। মান দ্বারাই আমরা তাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। কিন্তু যখন আমাদের ভেক্টর কোয়ান্টিটি আমরা প্রকাশ করতে যাই, তখন শুধুমাত্র আমাদের মান দ্বারা প্রকাশ করলে চলে না, তার সাথে সাথে আমাদের দিকও উল্লেখ করতে হয়, ডাইরেকশন। আমাদের ডাইরেকশন লাগবে ডেফিনেটলি। যেমন ধরো কোন একটা গাড়ির বেগ কোন একটা গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিক বরাবর, তার মানে বেগ প্রকাশ করতে গেলে পরে আমার দিকটা উল্লেখ করাটা জরুরি। কারণ এই গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড, সেটা ইচ্ছা করলে পরে সে বাতাসের দিকেও চলতে পারে, আবার বাতাসের বিপরীতেও চলতে পারে। বাতাসের দিকে চললে পরে আমাদের বাতাসের বেগ যোগ গাড়ির বেগ করলে পরে যেটা হবে সেটা 5 মিটার পার সেকেন্ড। আমি ধরলাম পূর্ব দিক বরাবর বাতাসের বেগ আছে, সে যখন পশ্চিম দিক বরাবর ব্যাক করতে যাবে তখন কিন্তু বাতাস তাকে বাধা দিবে, তখন তার বেগটা তার অরিজিনাল বেগ থেকে কমে যাবে। তার মানে এখানে ডাইরেকশন একটা বিরাট ফ্যাক্টর। কোন একটা বস্তুকে আমি এফ বলে টেনে নিয়ে যাচ্ছি এই দিক বরাবর, তাহলে বস্তুটা, আর যদি অন্য কোনো বল যদি ক্রিয়া না করে, তাহলে বস্তুটার সরণ হবে এই দিক বরাবর। কিন্তু এই একই বস্তুটাকে যদি আমি একই বলে যদি আমি বিপরীত দিক বরাবর টেনে নিয়ে যাই বা টেনে নিয়ে আসি, তাহলে বস্তুটা সরণ হবে তার বিপরীত দিকে। দেখো এখানে কিন্তু বস্তুটার যে সরণ বা রেজাল্ট, আমি বল প্রয়োগ করার ফলে যে রেজাল্টটা পাচ্ছি, সেই রেজাল্টটা কিন্তু শুধুমাত্র তার মানের উপরই নির্ভরশীল না। 5 নিউটন তার মানের উপরই নির্ভরশীল না, এখানে কিন্তু তার ডাইরেকশনটা প্রকাশ করাটা জরুরি, ডাইরেকশনটা উল্লেখ করাটা জরুরি। কারণ মুভমেন্ট, বস্তুটার মুভমেন্ট, আমি বল প্রয়োগ করার ফলে বস্তুটি চলতেছে, তার মুভমেন্ট কোন দিকে হচ্ছে সেটা ডিপেন্ড করবে আমি তাকে কোন দিক বরাবর বল প্রয়োগ করতেছি তার উপর। সো এখানে অবশ্যই তার ডাইরেকশনটা প্রকাশ করাটা বা ডাইরেকশনটা উল্লেখ করাটা অবশ্যই জরুরি। সো এখানে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করলে পরেই সেটা ফুল স্যাটিসফাই হচ্ছে না, তার সাথে সাথে তার ডাইরেকশনটা উল্লেখ করতে হবে। এই ধরনের কোয়ান্টিটিকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। এখন কথা হচ্ছে দিক কি? পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, এই 4টা দিকের মাধ্যমে কি আমরা প্রকাশ করতে পারবো? না। দিকটা বা ডাইরেকশনটা প্রকাশ করার জন্য খুব সিম্পল ভাবে যদি বলি, ডাইরেকশন প্রকাশ করার জন্য আমাদের কোণ উল্লেখ করতে হবে। সো দিক উল্লেখ করা মানে হচ্ছে কোণ উল্লেখ করা, কোণ অ্যাঙ্গেল উল্লেখ করতে হবে। কিরকম? যেমন ধরো আমি যদি 4টা দিক আঁকি, এটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ। আমি বললাম বাতাস উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, আমার কিন্তু স্পেসিফিক ডাইরেকশন আমি এখানে উল্লেখ করতে পারলাম না। কিরকম ভাবে? দেখো, উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, সে তো এই দিক বরাবর প্রবাহিত হইতে পারে, সে 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 এই দিক বরাবর প্রবাহিত হইতে পারে।
উত্তর পূর্ব দিকে এরকম লাখ 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 পথ আছে। এখন আমাকে যদি স্পেসিফিক ডাইরেকশন যদি উল্লেখ করতে হয়, তাহলে আমি বলবো বাতাস উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে। বাতাস উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে। তাহলে জিনিসটা স্পেসিফিক হইল। এখন শুধুমাত্র একটা ডাইরেকশন আমি শুধু উত্তর পূর্ব দিক বললে পরেই সেটা সম্পূর্ণরূপে তার লোকেশন ডিটেক্ট করার জন্য যথেষ্ট না। বাতাস উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তখন জিনিসটা স্পেসিফিক হইল, তখন জিনিসটা একদম অ্যাকুরেট হইল, তার ডাইরেকশনটার মাধ্যমে প্রকাশ করাটা সেটা অ্যাকুরেট হইল। সো ভেক্টর কোয়ান্টিটি কি? রাশি যেহেতু তার একটা কমন ফেনোমেনা থাকবে, তার অবশ্যই মান থাকতে হবে, এবং ভেক্টর কোয়ান্টিটিতে বা ভেক্টর রাশিতে তার নতুন একটা ডাইমেনশন থাকতে হবে, সেটা হচ্ছে তার দিক। তার মানে মান এবং দিক সম্বলিত যে রাশি, সেই রাশিটাকেই বলা হয় ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। আর দিক উল্লেখ করা মানেই হচ্ছে কোণ উল্লেখ করা। আমি বলতেই পারি যে বাতাস পূর্ব দিক বরাবর প্রবাহিত হচ্ছে, বাতাস পূর্ব দিক বরাবর প্রবাহিত হচ্ছে। তাহলে তুমি কি বলবা? পূর্ব দিক বরাবর প্রবাহিত হচ্ছে, এটা স্পেসিফিক ঠিকই হইলো। তুমি যদি অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করো, তাহলে এটা কি পূর্ব দিক বরাবর প্রবাহিত হচ্ছে, তার মানে পূর্ব দিকের সাথে সে কত ডিগ্রি কোণে আছে? 0 ডিগ্রি কোণে আছে। পূর্ব দিকের সাথে সে 0 ডিগ্রি কোণে আছে, কারণ পূর্ব দিকটা যেদিকে, বাতাসের মুভমেন্টটাও ঠিক একই দিকে। এখন যদি আমি বলি বাতাস পশ্চিম দিক বরাবর প্রবাহিত হচ্ছে, তখন আমি কি বলবো? পশ্চিম দিকের সাথে সে 0 ডিগ্রিতে আছে, কিন্তু পূর্ব দিকের সাথে সে 180 ডিগ্রিতে আছে, কারণ পূর্ব দিকের এটা হচ্ছে বিপরীত। বিপরীত 180 ডিগ্রি কিভাবে? দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে একদম অপোজিট ডাইরেকশন যেটা, সেটা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে আছে? 180 ডিগ্রি কোণে আছে। তার মানে তুমি এটাকে দুইভাবে প্রকাশ করতে পারো। একটা হচ্ছে পশ্চিম দিকের সাথে সে 0 ডিগ্রি কোণে আছে, কারণ পশ্চিম দিক বরাবর প্রবাহিত হচ্ছে, পশ্চিম দিকটা যেদিকে, বাতাসের মুভমেন্টটাও একই দিকে, তার মানে পশ্চিমের সাথে সে 0 ডিগ্রিতে আছে, কিন্তু পূর্ব দিকের সাথে সে 180 ডিগ্রি কোণে আছে। সো দিক উল্লেখ করা মানেই হচ্ছে সেখানে তোমার অ্যাঙ্গেল উল্লেখ করতে হবে। ইটস অ্যান অ্যাঙ্গেল, তোমাকে কোণ উল্লেখ করতে হবে। সো এই হচ্ছে আমাদের দিক রাশি এবং অদিক রাশির মধ্যে পার্থক্য, এবং আমরা স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। আরো আমরা বিস্তারিত আলোচনা করব পরে। এখন আমরা চলে যাব ভেক্টরের বৈশিষ্ট্য। ভেক্টরের বৈশিষ্ট্যতে ভেক্টরের বৈশিষ্ট্যগুলি কি কি? ভেক্টরের বৈশিষ্ট্য। ভেক্টর বৈশিষ্ট্য কি কি? এর মান আছে, সাথে সাথে তার একটা দিক আছে, এবং দিক প্রকাশ করার জন্য আমরা বললাম দিক প্রকাশ করতে গেলে পরে অবশ্যই তোমাকে অ্যাঙ্গেল উল্লেখ করতে হবে, কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশনের সাথে অ্যাঙ্গেল উল্লেখ করতে হবে। এটা হচ্ছে ভেক্টর বৈশিষ্ট্য। তার মানে তার একটা মান থাকতে হবে, সাথে সাথে তার একটা দিকও থাকতে হবে। তার মানে তার একটা মান থাকতে হবে, সাথে সাথে তার একটা দিকও থাকতে হবে। আর দিক প্রকাশ করার জন্য আমাকে কি দ্বারা প্রকাশ করতে হবে? কোণ দ্বারা প্রকাশ করতে হবে। ওকে, ফাইন।
2 নাম্বার হচ্ছে ভেক্টর এর যোগ বিয়োগ গুণ তুমি যাই করো না কেন এগুলি নর্মাল বীজগাণিতিক নিয়মে হবে না। যেমন একটা এক্সাম্পল দেই, সরণ কি বললাম, ভেক্টরের যোগ বিয়োগ গুণ যাই করো না কেন এগুলি বীজগাণিতিক নিয়মে হবে না। আচ্ছা, তাহলে এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ভেক্টরের মান থাকতে হবে এবং সাথে সাথে তার দিক থাকতে হবে। তার মানে কোনো একটা ভেক্টর রাশির পরিবর্তন বলতে আমরা কি বুঝবো? কোনো একটা ভেক্টর রাশির পরিবর্তন বলতে আমরা বুঝবো যে তার হয় মানের পরিবর্তন হইলে পরে ওই ভেক্টর রাশিটার পরিবর্তন হবে। যেমন ধরো বেগ, বেগ কোন একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। বেগ, বেগ কি রাশি? বেগ হচ্ছে ভেক্টর রাশি, কারণ বেগ প্রকাশ করার জন্য অবশ্যই তোমাকে দিক উল্লেখ করতে হবে। কোন একটা গাড়ি পূর্ব দিক বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। এখন গাড়িটার স্পিড বাড়িয়ে দিল, গাড়িটার ভেলোসিটি বাড়িয়ে দিল, স্পিড টু স্কেলার কোয়ান্টিটি, গাড়িটার ভেলোসিটি বাড়িয়ে দিল, গাড়িটার ভেলোসিটি বাড়িয়ে সে এখন 7 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে একই দিক বরাবর, পূর্ব দিক বরাবর। তাহলে দেখো, সে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, কিছুক্ষণ পরে সে 7 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তাহলে তার কিন্তু এখানে মানের পরিবর্তন হয়েছে, আগে ছিল 5 এখন হয়েছে 7, কিন্তু তার ডাইরেকশনে কিন্তু পরিবর্তন হয় নাই। তার মানে কি তার বেগের পরিবর্তন হয় নাই? অবশ্যই বেগের পরিবর্তন হয়েছে। তার বেগের পরিবর্তন হওয়া মানে কি? কোন একটা ভেক্টর রাশির পরিবর্তন হওয়া। আবার ধরো কোন একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল পূর্ব দিক বরাবর, এখন সে তার দিক পরিবর্তন করে সে 5 মিটার পার সেকেন্ড বেগেই চলতেছে, কিন্তু সে তার দিক পরিবর্তন করে এখন উত্তর দিক বরাবর চলতেছে। তার মানে কি তার বেগের পরিবর্তন হয়নি? অবশ্যই তার বেগের পরিবর্তন হয়েছে। তার মানে যে কোন একটা রাশির, আবার দেখো কোন একটা গাড়ি চলতেছিল 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিক বরাবর, এখন সে 7 মিটার পার সেকেন্ড চলতেছে উত্তর দিক বরাবর। এখানে দেখো তার মান এবং দিক উভয়েরই পরিবর্তন হয়ে গেছে, তার মানে তার বেগের পরিবর্তন হয়েছে। সো ভেক্টর কোয়ান্টিটি পরিবর্তন হওয়া মানে হচ্ছে তার হয় মানের পরিবর্তন হবে, নতুবা দিকের পরিবর্তন হবে, মান সেম রেখে দিকের পরিবর্তন হবে, মান সেম রেখে দিকের পরিবর্তন হবে, তাতেও ভেক্টর রাশির পরিবর্তন হবে, অথবা মান এবং দিক উভয়েরই পরিবর্তন হলে পরে ভেক্টর রাশির পরিবর্তন হবে। সো ভেক্টর রাশির পরিবর্তন 3 ভাবে হইতে পারে। একটা হচ্ছে তার মানের পরিবর্তন হলে ভেক্টরের পরিবর্তন, মান সেম রেখে মানের পরিবর্তন কিন্তু দিক সেম, পূর্ব পূর্ব দিক সেম, ভেক্টর রাশির পরিবর্তন। 2 নাম্বার, মানের পরিবর্তন হয় নাই কিন্তু দিকের পরিবর্তন হয়েছে, আগে ছিল পূর্ব দিক বরাবর এখন হয়েছে উত্তর দিক বরাবর, দিকের পরিবর্তন হয়েছে। সো ভেক্টর রাশির পরিবর্তন হয়েছে। মান এবং দিক উভয়ের পরিবর্তন হলে পরে ভেক্টর রাশির পরিবর্তন হওয়া সম্ভব। তার মানে ভেক্টর রাশির পরিবর্তন, মান একই, মান ডিফারেন্ট, দিক সেম, মান সেম, দিক ডিফারেন্ট, মান এবং দিক উভয়ই ডিফারেন্ট হলে পরে ভেক্টর রাশির পরিবর্তন হবে। 3 নাম্বার, ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ যেটাই বলো না কেন সবই হবে জ্যামিতিক নিয়মে। কেন জ্যামিতিক নিয়মে? এটার একটা ব্যাখ্যা আমি দিই। জ্যামিতিক নিয়মে তার কারণ হচ্ছে যেহেতু ভেক্টর দিকের উপর নির্ভরশীল, আর দিকটা কি? দিকটা হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল গণিতের কোন শাখায় আলোচনা করা হয়? জ্যামিতিতে আলোচনা করা হয়। তার মানে ভেক্টরের যোগ বিয়োগ গুণ তুমি যাই করো না কেন সবই হবে জ্যামিতিক নিয়মে অথবা ভেক্টর বীজগাণিতিক নিয়মে, সেগুলো আমরা পরে দেখব। আগে ফার্স্টে আমরা এটা দেখি। ধরো তুমি বাসা থেকে বাজারে গেলা, ধরো 50 মিটার দূরত্ব অতিক্রম করে বাসা থেকে বাজারে গেলা, তাহলে তোমার সরণ, তোমার বাসা হচ্ছে এই অবস্থানে, বাজার হচ্ছে ধরো বি অবস্থানে, ওকে?
তাহলে তোমার সরণের মান কত? 50 মিটার। সরণ 50 মিটার। আচ্ছা, তুমি বাসা থেকে বাজারে গেলা, এর থেকে বিতে গেলা 50 মিটার দূরত্ব অতিক্রম করে, আবার বিয়ের থেকে এতে ফেরত আসলা 50 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন তোমার সরণ কত? তুমি কিন্তু টোটাল দূরত্ব অতিক্রম করছো কিন্তু তুমি 100 মিটার। আচ্ছা, এখানে দেখো বিয়ের থেকে তুমি আরেকটা পয়েন্টে গেলা সি। ধরো তুমি এর থেকে দিতে গেলা বাজারে, বাজার থেকে তুমি ধরো তুমি কোনো আত্মীয়ের বাসায় গেলা সি, ওখানে তোমার দূরত্ব হচ্ছে 50 মিটার। একটু খেয়াল করে দেখো, এর থেকে বি অবস্থান পর্যন্ত যেতে তোমার 50 মিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছে, বিয়ের থেকে সি অবস্থান পর্যন্ত যেতে তুমি 50 মিটার দূরত্ব অতিক্রম করতেছো। তোমার টোটাল দূরত্ব কত? টোটাল দূরত্ব হচ্ছে 100 মিটার। তোমার টোটাল সরণের মান কত? সরণের মান হচ্ছে 100 মিটার। সরণ, আদি বিন্দু এবং শেষ বিন্দু সংযোগকারী সরলরেখা সরণ। তুমি বাসা থেকে বাজারে গেলা, বাজার থেকে বাসায় ফেরত আসলা, তোমার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 মিটার, কিন্তু সরণ কত? 0 মিটার। কারণ তুমি যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো ঠিক ওই পয়েন্টে আবার তুমি ফেরত আসছো। সরণের মান কত? 0 মিটার। তুমি বাসা থেকে বাজারে গেলা 50 মিটার দূরত্ব অতিক্রম করে, সরণ হচ্ছে 50 মিটার। তুমি আত্মীয়ের বাসা হচ্ছে এইখানে, আরো 50 মিটার দূরত্ব অতিক্রম করে তুমি সি অবস্থানে গেলা। এখন তোমার সরণ কত? এর থেকে শুরু করে সি পর্যন্ত, যে বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করছো এবং যে বিন্দুতে গিয়ে তুমি শেষ করছো, এটাই হচ্ছে তোমার সরণের মান। এখন তুমি দেখো যে এখন তোমার সরণের মান 100 মিটার হবে, 0 মিটার হবে, নাকি অন্য একটা মান হবে? অন্য একটা মান হবে। কিরকম অন্য একটা মান হবে? দেখো 50-50, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হবে √50 স্কয়ার প্লাস 50 স্কয়ার। তোমার সরণের মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার তুমি এর থেকে বিতে গেলা, বিয়ের থেকে এখানে তোমার আত্মীয়ের বাসা সিতে গেলা, আরো 50 মিটার দূরত্ব অতিক্রম করে, 50 মিটার দূরত্ব অতিক্রম। এখানে তোমার দূরত্ব কত? এর থেকে বি 50 মিটার, বি টু সি 50 মিটার, তার মানে 100 মিটার। কিন্তু সরণের মান √50 স্কয়ার প্লাস 50 স্কয়ার। এখানে তোমার সরণের মান কত? এ টু সি। এখানে তোমার অতিক্রান্ত দূরত্ব কত? 100 মিটার, কিন্তু সরণের মান কি এখন √50 স্কয়ার প্লাস 50 স্কয়ার হবে? না, অন্য একটা মান হবে। ডেফিনেটলি তুমি দেখতেই পারতেছো এখান থেকে এ টু সি এর দূরত্ব আর এখান থেকে এ টু সি এর দূরত্ব কিন্তু একরকম না। তার মানে দেখো, এই যে এটা দূরত্বের মান, এটা সরণের মান, এটা এখানে সেম আছে, কিন্তু অন্য কোথাও কিন্তু দূরত্বের মান আর সরণের মান কিন্তু সেম না। তার মানে সরণ যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি এবং ভেক্টরটা যেহেতু কোণের উপর ডিপেন্ড করে, তার মানে তার সরণটাও কিন্তু অবশ্যই কোণের উপরই নির্ভর করবে। এখানে তার কোণ কত? এখানে তার কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখানে তার কোণ কত? এখানে কোণ হচ্ছে তার 90 ডিগ্রি। এখানে তার কোণ কত? আমি ধরে নিলাম এখানে তার কোণ হচ্ছে 120 ডিগ্রি। দেখো সরণের মানটা, এখানে তার কোণ কত? দুইটা যেহেতু একই ডাইরেকশনে, এখানে তার কোণ হচ্ছে 0 ডিগ্রি। দেখো 0 ডিগ্রির জন্য সরণের মান, 180 ডিগ্রির জন্য সরণের মান, 90 ডিগ্রির জন্য সরণের মান এবং 120 ডিগ্রির জন্য সরণের মান কিন্তু একরকম না। তার মানে ভেক্টর কোয়ান্টিটিটা অবশ্যই তার অ্যাঙ্গেলের উপর নির্ভরশীল। অ্যাঙ্গেল ছাড়া তুমি ভেক্টর কোয়ান্টিটি কোনোভাবেই প্রকাশ করতে পারবা না। সো এই যে যোগ, দুইটা ভেক্টরের যোগ করলাম, দুইটা সরণের যোগ করলাম, এই যোগটা সবসময় কি 100 মিটার? অবশ্যই না। সেটা ডিপেন্ড করবে তুমি কোন ডাইরেকশনে সরণটা সংগঠিত হচ্ছে তার উপর। এখানে 0 ডিগ্রিতে ছিল বলে তাদের দূরত্বের মান, সরণের মান সেম হয়েছে, কিন্তু এখানে আবার 180 ডিগ্রির জন্য যেহেতু বিপরীত, সে এর থেকে বিতে গেছে, বিয়ের থেকে এতে ফেরত আসছে, বিপরীত ডাইরেকশন, যার কারণে 180 ডিগ্রির জন্য দেখো এখানে দূরত্বের মান 100 মিটার, কিন্তু সরণের মান হচ্ছে 0 মিটার। এখানে দেখো
দূরত্বের মান সেই 100 মিটারই আছে, দূরত্ব 100 মিটারই আছে, কিন্তু সরণের মান কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। এখানে দূরত্ব 100 মিটারই আছে, কিন্তু সরণের মান চেঞ্জ হয়ে গেছে। তার মানে সরণটা অবশ্যই তাদের অ্যাঙ্গেলের উপর নির্ভর করবে। আর যেহেতু অ্যাঙ্গেলের উপর নির্ভর করবে, তার মানে আমরা ভেক্টরের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ তুমি যাই করো না কেন, সবই হবে জ্যামিতিক নিয়মে বা ভেক্টর বীজগাণিতিক নিয়মে। আচ্ছা, 4 নাম্বার, দুটা ভেক্টর যোগ করলে তুমি ভেক্টরই পাবা, দুটা ভেক্টর বিয়োগ করলে তুমি ভেক্টরই পাবা। তার মানে দুইটা ভেক্টর যখন তুমি যোগ করবা তখন তোমাকে রেজাল্ট ভেক্টরই দিবে, দুটা ভেক্টর যখন তুমি বিয়োগ করবা তখন তোমাকে দুইটা রেজাল্ট ভেক্টরই দিবে। আমরা দেখবো আস্তে আস্তে। কিন্তু দুইটা ভেক্টর যখন তুমি গুণ করবা, গুণ করলে পরে তুমি সেখানে সেটা স্কেলারও পেতে পারো, আবার ভেক্টরও পেতে পারো। সেটা ডিপেন্ড করবে আমি কি তাকে ডট গুণন করেছি নাকি ক্রস গুণন করেছি তার উপর। সো ভেক্টরের ক্ষেত্রে আমরা যদি দুইটা ভেক্টরকে যোগ করি তাহলে আমরা ভেক্টরই পাবো, দুইটা ভেক্টরকে বিয়োগ করলে পর আমরা ভেক্টরই পাবো। কিন্তু দুইটা ভেক্টরকে যখন আমরা গুণ করব তখন আমরা স্কেলারও পেতে পারি অথবা ভেক্টরও পেতে পারি। নাম্বার 5, দুইটা ভেক্টরের যোগ করলে বা দুইটা ভেক্টর যোগ করলে পরে আমরা যে রেজাল্টটা পাই সেই রেজাল্টটার নাম হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট। দুইটা ভেক্টর যোগ করলে পরে আমরা যে ভেক্টরটা পাই সেই ভেক্টরটার নাম হচ্ছে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। এখানে আমরা দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে লব্ধি এবং একটা হচ্ছে উপাংশ। একটু আলোচনাগুলো একটু বিস্তৃত হবে, তার কারণ হচ্ছে যে ভেক্টরের কনসেপ্টটা খুবই জরুরি। যদি আমরা কনসেপ্টটা না বুঝি তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টারগুলোতে গিয়ে আমরা বিশাল সমস্যায় পড়বো, যার কারণে আমরা একটু ইন ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। তো দুইটা ভেক্টরকে যখন আমরা যোগ করব তখন আমরা কি পাবো? লব্ধি ভেক্টর পাবো। লব্ধি যোগফল, সিম্পল কথা। লব্ধি মানে কি? লব্ধি মানে হচ্ছে ফলাফল, রেজাল্টেন্ট, রেজাল্ট মানে কি? ফলাফল। রেজাল্ট মানে হচ্ছে ফলাফল। রেজাল্ট মানে হচ্ছে ফলাফল। তো আমরা এখন আলোচনা করতে যাচ্ছি লব্ধি এবং উপাংশ নিয়ে। লব্ধি এবং উপাংশ নিয়ে। লব্ধি এবং উপাংশ নিয়ে। লব্ধি, রেজাল্টেন্ট, উপাংশ, রেজলিউশন। লব্ধিটা কি? লব্ধিটা হচ্ছে যে যোগফল, ফলাফল, রেজাল্ট, সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। আমি একটা খুব কমন একটা এক্সাম্পল দিয়ে আমি একটু প্রকাশ করার চেষ্টা করি। সবাই তো ক্যারাম বোর্ড খেলছো, আমরা এখন একটা ক্যারাম বোর্ড খেলবো। ক্যারাম বোর্ডে 4টা ছিদ্র থাকে, চারপাশে 4টা ছিদ্র থাকে। ক্যারাম বোর্ডে গুটি থাকে কয়টা? সাদা 9টা, কালো 9টা, একটা রেড। তার মানে টোটাল হচ্ছে 19টা গুটি, একটা স্ট্রাইকার। সো ভেক্টরের লব্ধি বোঝার জন্য আমরা, ও লব্ধি এবং উপাংশ বোঝার জন্য আমরা একটু ক্যারাম বোর্ডে একটু মডিফিকেশন করব। এখানে গুটি থাকবে একটা ধরো রেড একটা গুটি, একটা রেড গুটি থাকবে একটা।
আর ধরো স্ট্রাইকার হচ্ছে দুইটা স্ট্রাইকার নিয়ে আমরা কাজ করব। একটা স্ট্রাইকার, দুইটা স্ট্রাইকার নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তো এটা বোঝার আগে আমরা একটু ডেফিনেশনে যাই। লব্ধিটা হচ্ছে কি? লব্ধিটা হচ্ছে যে দুইটা ভেক্টরের সমষ্টি, একাধিক ভেক্টরের সমষ্টি, নট নেসেসারিলি দুইটা, একাধিক ভেক্টরের সমষ্টি বা একাধিক ভেক্টরের যোগফল কে বলছি আমরা লব্ধি ভেক্টর। একাধিক ভেক্টরের যোগফলকে আমরা বলছি লব্ধি ভেক্টর। আর উপাংশটা কি? উপাংশটা হচ্ছে, ধরো একটু খুব সিম্পল ভাবে আলোচনা করি, 2 + 5 সমান সমান কত? লাকি 7। ওকে, দুইটা অঙ্ককে যোগ করার ফলে আমি নতুন একটা অঙ্ক পাইছি, সেটা হচ্ছে 7। আচ্ছা, এই 7টা পাওয়ার জন্য কারা কারা দায়ী? ইন্ডিভিজুয়ালি 2 এবং 5। এটা যদি লব্ধি হয়, এই লব্ধিটাকে পাওয়ার জন্য দায়ী হচ্ছে 2 এবং 5, এরা উভয়ই এই লব্ধির উপাংশ। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো, 2 + 5 = 7। 7টা হচ্ছে রেজাল্ট, ফলাফল, যোগফল। এটার নাম হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট। এই লব্ধিটা পাওয়ার জন্য দায়ী কারা? 2 এবং 5, এরা হচ্ছে উপাংশ। দেখো, উপাংশের ইংরেজিটা লিখছি রেজলিউশন বলে। রিসলিউশন মানে পুনরায় সলিউট করা। তার মানে একবার সলিউশন করে আমি 7 পাইছি, এটাকে যদি আমি রিসলিউশন করি তাহলে আমরা কি পাবো? 2 পাবো আর 5 পাবো। এটা হচ্ছে এই লব্ধির উপাংশ। কথা ক্লিয়ার? তার মানে লব্ধি হচ্ছে একাধিক ভেক্টরের সমষ্টি, আর উপাংশ হচ্ছে ওই লব্ধি ভেক্টরটা পাওয়ার জন্য যারা যারা রেসপন্সিবল তাদেরকে ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে উপাংশ। এখন আমরা এটাতে আসি। ধরো, এই স্ট্রাইকারের উদ্দেশ্য হচ্ছে এই গুটিটাকে এই পকেট করা, আর এই স্ট্রাইকারের উদ্দেশ্য হচ্ছে এই গুটিটাকে এই পকেট করা। ওকে, দুইটা স্ট্রাইকের উদ্দেশ্য কিন্তু দুই রকম। একটা স্ট্রাইকের উদ্দেশ্য হচ্ছে এই গুটিটাকে এই পকেট করা। আমি এটাকে ধরো 1 নাম্বার পকেট দিই, এটাকে আমি 2 নাম্বার পকেট দিই। তাহলে 1 নাম্বারের স্ট্রাইকারের উদ্দেশ্য হচ্ছে এই গুটিটাকে, এই রেড গুটিটাকে 1 নাম্বার পকেট করা, আর 2 নাম্বারের স্ট্রাইকারের উদ্দেশ্য হচ্ছে এই রেড গুটিটাকে 2 নাম্বার পকেট করা। এখন দুইটা স্ট্রাইকারকে যদি এট এ টাইম একই রেড বরাবর যদি হিট করাই, কি বললাম? দুইটা কথা। একটা হচ্ছে এট এ টাইম মানে একই সময়ে। এই দুইটা স্ট্রাইকারকে যদি আমি একই সময়ে এই রেড বরাবর যদি হিট করাই, তার মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে একই সময়ে এই রেড বরাবর, তার মানে একই গুটিতে বা একই বিন্দুতে যদি হিট করাই, তাহলে এই স্ট্রাইকারটা কোন দিক বরাবর যাবে? 1 নাম্বার পকেট বরাবর যাবে? 2 নাম্বার পকেট বরাবর যাবে? না, সে নতুন একটা দিক পাবে। আমি ধরে নেই 1 নাম্বারের স্ট্রাইকারটা 5 নিউটন বলে এই গুটিটাকে হিট করলো, বল ভেক্টর কোয়ান্টিটি। আমি 2 নাম্বারের স্ট্রাইকারটা এই গুটিটাকে 7 নিউটন বলে হিট করলো। এদের মধ্যে অবশ্যই একটা অ্যাঙ্গেল আছে। তাহলে 1 নাম্বারের স্ট্রাইকারটা যখন 5 নিউটন বলে এই গুটিকে, এবং 2 নাম্বারের স্ট্রাইকারটা যখন 7 নিউটন বলে এই গুটিকে যখন হিট করবে, তারা কি কন্ডিশনে হিট করবে? একই সময় হইতে হবে। এখন তুমি ধরো সকালবেলা উঠে তোমার হচ্ছে ক্যারাম খেলতে ইচ্ছা হলো, তুমি সকালবেলা উঠে এই স্ট্রাইকার দিয়ে এই গুটিটাকে হিট করলা, এই গুটি পকেটে চলে গেল। বিকেলবেলা তোমার ইচ্ছা হলো আবার ক্যারাম খেলার জন্য, তুমি 2 নাম্বার স্ট্রাইকার দ্বারা এই গুটিটাকে হিট করলে, এই গুটি এই পকেটে চলে গেল। তখন দেখো, দুইটা ডিফারেন্ট সময়ে কিন্তু এই স্ট্রাইকারটা নতুন কোনো গতিপথ কিন্তু পাবে না।
এই 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 গুটিটা নতুন কোনো গতিপথ পাবে না। তাহলে এই গুটিটা নতুন গতিপথ কখন পাবে? যখন আমি ঠিক সকাল 9টার সময় দুইটা স্ট্রাইকারকে এই গুটি বরাবর হিট করাবো, তখন এই গুটিটা নতুন একটা ডাইরেকশন পাচ্ছে, নতুন একটা বলে ডাইরেকশন পাচ্ছে। আমি ধরে নিই বলটা হচ্ছে 9 নিউটন, নতুন একটা বলে সে ডাইরেকশন পাচ্ছে। এই যে নতুন যে ডাইরেকশনটা পেল, এটা কাদের জন্য পেল? এই দুটা বলের জন্য পেল। তার মানে এই দুটা বল অ্যাড হইলে পরে এই গুটিটা নতুন একটি বল পেল বা নতুন একটি ফোর্স পেল, যে বলটা হচ্ছে লব্ধি। আর এই বলের জন্য রেসপন্সিবল কারা কারা? রেসপন্সিবল হচ্ছে 5 নিউটন আর 7 নিউটন, এরা হচ্ছে তার উপাংশ। তার মানে এটা হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট, আর এই লব্ধিটা পাওয়ার জন্য যারা রেসপন্সিবল তারা হচ্ছে উপাংশ। এবং এটার জন্য শর্ত কি? একই সময়ে একই বিন্দুতে হইতে হবে, একই বিন্দুতে হিট করাইতে হবে, একই বিন্দুতে ভেক্টর ক্রিয়া করাইতে হবে, তাহলে শুধুমাত্র আমরা লব্ধি পাবো। না হলে পরে আমরা লব্ধি পাবো না। তুমি সকালে এই স্ট্রাইকার দ্বারা এটাকে হিট করলা, বিকালে এই স্ট্রাইকার দ্বারা এটাকে হিট করলা, লব্ধি পাবা না। তুমি সকালে এই স্ট্রাইকার দ্বারা এই গুটিকে হিট করলা, বিকালে তুমি এই স্ট্রাইকার দ্বারা এই গুটিকে হিট করলা, লব্ধি পাবা? অবশ্যই না। তার মানে লব্ধি পাওয়ার জন্য তোমাকে একাধিক ভেক্টর একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করতে হবে, তাহলেই শুধুমাত্র তোমরা লব্ধি পাবা। একটা কমন কনসেপ্ট বলি, ধরো যে তোমার পকেটে, ধরো সকালে তোমার মা তোমাকে বাজারে পাঠালো বা তোমাকে 100 টাকা দিল, সকালবেলা 100 টাকা দিল। যোগ তুমি কখন করতে পারবা? যখন একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করবে, তখনই শুধুমাত্র তুমি ভেক্টরগুলোকে যোগ করতে পারবা। একটা কমন এক্সাম্পল দিই, সকালে তোমার পকেটে 100 টাকা, বিকালে তোমার পকেটে ধরো তুমি কোক টোক খাইছো, বার্গার টার্গার খাইছো, খাওয়ার পরে বিকালে তোমার পকেটে 50 টাকা। সন্ধ্যার সময় যদি তোমার মা জিজ্ঞেস করে তোমার পকেটে টোটাল কত টাকা আছে, এখন কি সকালের টাকা আর বিকালের টাকা যোগ করে তুমি বলবা যে আমার পকেটে এখন 150 টাকা আছে? পারবা না। আচ্ছা, তার মানে তুমি যোগটা করতে পারলা না, যোগ করার জন্য। আচ্ছা, তোমার পকেটে 100 টাকা, তোমার ফ্রেন্ডের পকেটে 50 টাকা। এখন যদি তোমাকে বলা হয় যে তোমার কাছে কত টাকা আছে, তাহলে তুমি কি তোমার ফ্রেন্ডের পকেটের টাকা যোগ করে তুমি বলতে পারবা যে আমার পকেটে 150 টাকা আছে? অবশ্যই না। তার মানে তোমাকে যোগ করতে গেলে পরে সময় এবং পকেট একই হইতে হবে। তার মানে সকাল 9টার সময় তোমার পকেটে 100 টাকার একটা নোট আছে, 50 টাকার একটা নোট আছে। সকাল 9টার সময় যদি তোমার মা তোমাকে জিজ্ঞেস করে যে তোমার পকেটে কত টাকা আছে, তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ, আমার পকেটে এখন 100 টাকা প্লাস 50 টাকা, 150 টাকা আছে। সো লব্ধি হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে একই সময়ে at a time, আর একটা হচ্ছে একই বিন্দুতে at the point। লব্ধি হওয়ার জন্য এই দুইটা শর্ত অবশ্যই অবশ্যই মানতে হবে, বাধ্যতামূলক। ভিন্ন সময় এবং ভিন্ন বিন্দুতে হইলে পরে কখনোই লব্ধি নির্ণয় করতে পারবা না। এখন তুমি একাধিক ভেক্টর যোগ বিয়োগ যাই তুমি করো না কেন, বিয়োগও কিন্তু সর্ট অফ যোগ, তাই না? তুমি 3 - 2 করলা, তার মানে 3 + -2, সো বিয়োগও কিন্তু সর্ট অফ যোগ। সো তুমি যাই করো না কেন, তোমাকে অবশ্যই একই সময়ে এবং একই বিন্দুতে ক্রিয়া করতে হবে একাধিক ভেক্টর, নতুবা তুমি কখনোই লব্ধি পাবা না। আর উপাংশটা কি? ওই লব্ধিটা পাওয়ার জন্য যারা রেসপন্সিবল তাদেরকে ইন্ডিভিজুয়ালি বলা হয় উপাংশ। তার মানে আমরা লব্ধি এবং উপাংশ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেলাম, পরবর্তীতে আমরা আরো ইন ডিটেইলস আলোচনা করব। তার মানে লব্ধিটা হচ্ছে একাধিক ভেক্টরকে যোগ করলে পরে যে রেজাল্টটা পাচ্ছি, এবং সেই রেজাল্টটা পাওয়ার জন্য একাধিক ভেক্টরকে যোগ করার জন্য ওই একাধিক ভেক্টরকে একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করতে হবে, তাহলেই শুধুমাত্র আমরা লব্ধি পাবো। উপাংশটা কি? ওই লব্ধিটা পাওয়ার জন্য যারা দায়ী বা যারা রেসপন্সিবল বা যারা দায়ী, তাদেরকে ইন্ডিভিজুয়ালি পৃথক পৃথক ভাবে বলা হয় উপাংশ। তার মানে 5
এই লব্ধির একটা উপাংশ 7, এই লব্ধির একটা উপাংশ। আমরা নর্মাল আলোচনাটা এখানে করলাম, পরবর্তীতে আমরা আরো ইন ডিটেলস আলোচনা করব। সো এই হচ্ছে হলো আমাদের ভেক্টরের বৈশিষ্ট্য। এখন আমরা চলে যাব ভেক্টর প্রকাশের নিয়ম। ভেক্টর আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে পিক্টোরিয়াল প্রেজেন্টেশন এবং একটা হচ্ছে অ্যালফাবেটিক প্রেজেন্টেশন। একটা হচ্ছে চিত্র দ্বারা এবং একটা হচ্ছে অক্ষর দ্বারা। একটা হচ্ছে চিত্র দ্বারা ভেক্টর প্রকাশের নিয়ম। ভেক্টর প্রকাশের নিয়ম। ভেক্টর আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে চিত্র দ্বারা এবং একটা হচ্ছে অক্ষর দ্বারা। একটা হচ্ছে পিক্টোরিয়াল প্রেজেন্টেশন এবং একটা হচ্ছে অ্যালফাবেটিক প্রেজেন্টেশন। চিত্র দ্বারা কিভাবে ভেক্টর প্রকাশ করা হয়? চিত্র দ্বারা ভেক্টর প্রকাশের নিয়ম হচ্ছে, ভেক্টর তার একটা স্পেসিফিক দিক থাকবে। দিক থাকা মানে হচ্ছে সে একটা নির্দিষ্ট দিক বরাবর বা তার একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকবে। ডাইরেকশন থাকা মানেই হচ্ছে যে সেটা একটা স্ট্রেট লাইন হবে। আর দিক প্রকাশ করার জন্য অবশ্যই তোমাকে একটা অ্যারো সাইন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে চিত্র দ্বারা ভেক্টর প্রকাশের নিয়ম। তার মানে একটা নির্দিষ্ট দিক প্রকাশের জন্য একটা স্পেসিফিক ডাইরেকশন, আমি পূর্ব দিক বরাবর হাঁটতেছি, একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবর হাঁটতেছি। সো স্পেসিফিক ডাইরেকশনের জন্য তার একটা স্ট্রেট লাইন এবং একটা অ্যারো সাইন লাগবে। এটা হচ্ছে চিত্র দ্বারা। চিত্র দ্বারা ভেক্টর প্রকাশের জন্য আমাদের এখানে সরল রেখার যে লেন্থ বা দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা ভেক্টরের বা একাধিক ভেক্টরের মধ্যে কম্প্যারিজনে সাহায্য করে, যেটা কিনা আমরা অক্ষর দ্বারা ভেক্টর প্রকাশের ক্ষেত্রে আমরা সেটা পারবো না। কম্প্যারিজনে সাহায্য করে, কিরকম ভাবে? তুলনা করতে সাহায্য করে। কিরকম ভাবে? ধরো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা দৈর্ঘ্য, আমি ধরে নিলাম এই ভেক্টরটা দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, কম্পেয়ার করতে সাহায্য করবে। অপর একটা ভেক্টর বা সরণ, এর থেকে বি পর্যন্ত সরণ হচ্ছে 5 মিটার, সরণ হচ্ছে 5 মিটার। বা তুমি ধরো যে এর থেকে বি এর দিকে তুমি 5 নিউটন বল প্রয়োগ করছো ভেক্টর। সি এর থেকে ডিতে বা সি টু ডিতে, বা আচ্ছা আমি সরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এ টু বি পর্যন্ত তার সরণের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, সি টু ডিতে তার সরণের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। দেখো একটু আগে বললাম যে সরলরেখার লেন্থ তোমার কি প্রকাশ করতে সহায়তা করতেছে? সরলরেখার লেন্থ তোমাকে ভেক্টরের মান প্রকাশ করতে সহায়তা করতেছে। এবং তুমি খুব ইজিলি বুঝতে পারতেছো যে এই সরলরেখার দৈর্ঘ্যের তুলনায় এই সরলরেখার দৈর্ঘ্যটা ছোট বা কম। তার মানে যেহেতু এই সরলরেখার দৈর্ঘ্যের তুলনায় এই সরলরেখার দৈর্ঘ্যটা ছোট, তার মানে তুমি বলতে পারবা এই ভেক্টরের তুলনায় এই ভেক্টরটা ছোট। আবার আরেকটা সরণ হচ্ছে ধরো 7 মিটার, ই টু এফ। এখন তুমি বুঝতেই পারতেছো যে এই তিনটা ভেক্টরের মধ্যে এই ভেক্টরটা সবচেয়ে বড়, এটা মাঝারি এবং এটা সবচেয়ে ছোট। তার মানে এই যে সরল রেখার লেন্থ, এটা একাধিক ভেক্টরের মধ্যে কম্পেয়ারে সাহায্য করে, তুলনাতে সাহায্য করবে। এটা হচ্ছে চিত্র দ্বারা ভেক্টর প্রেজেন্টেশন। এরপর হচ্ছে অক্ষর দ্বারা প্রেজেন্টেশন। আমরা অক্ষর দ্বারা ভেক্টর রিপ্রেজেন্ট করতে পারি। ধরো এই একটা ভেক্টর যদি প্রকাশ করতে হয়, তাহলে ভেক্টর প্রকাশের জন্য আমাদের নিয়ম কি? স্ট্রেট লাইন এবং অ্যারো সাইন। এইভাবে আমরা ভেক্টর প্রকাশ করতে পারি, এইভাবে ভেক্টর প্রকাশ করতে পারি, এইভাবে শুধু টান দিয়ে ভেক্টর প্রকাশ করতে পারি, এইভাবে ভেক্টর প্রকাশ করতে পারি, এরকম বোল্ড করে ভেক্টর প্রকাশ করতে পারি। তোমরা যখন আরো বড় হবা তখন দেখবা যে ইংরেজি বইগুলোতে এরকম বোল্ড দ্বারা ভেক্টর প্রকাশ করছে। আরেকভাবে আমরা ভেক্টর প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে অ্যারো সাইন দ্বারা। অ্যারো সাইন, সরি ক্যাপ সাইন, টুপি, এটা একটি স্পেশাল নাম আছে যেটাকে বলা হয় একক ভেক্টর। আমরা আস্তে আস্তে দেখবো একক ভেক্টর কি। নাম ভূমিকার মাধ্যমে, নামের মাধ্যমে বোঝা যাচ্ছে যে একক ভেক্টর এক, যে ভেক্টরের মান এক তাকে বলা হচ্ছে একক ভেক্টর। যাই, তো আমরা এই কয়েকটা নিয়মে আমরা ভেক্টর প্রকাশ করতে পারি। এই কয়েকটা নিয়মে আমরা ভেক্টর প্রকাশ করতে পারি। এখন যেহেতু ভেক্টর, তার অবশ্যই একটা মান থাকবে।
এখন এই একটি ভেক্টর যদি হয় তার মান আমরা কিভাবে প্রকাশ করব? মান প্রকাশের নিয়ম। মান আমরা কিভাবে প্রকাশ করব? মান প্রকাশের নিয়ম হচ্ছে যে আমরা ম্যাথে কোন একটা কিছুর মান আমরা কিভাবে প্রকাশ করি? মডুলাস সাইন দ্বারা, তাই না? ঠিক একই রকম ভাবে এখানেও আমাদের ভেক্টরের মানটা প্রকাশ করতে হবে মডুলাস সাইন দ্বারা। তার মানে এই ভেক্টর আমি যদি তার মান প্রকাশ করতে যাই তাহলে দুই পাশে মডুলাস সাইন দিতে হবে। এইভাবেও প্রকাশ করতে পারি অথবা শুধু এ দ্বারাও প্রকাশ করতে পারি। এটা হচ্ছে মান প্রকাশের নিয়ম। ভেক্টরের মান এই যে এর থেকে বি পর্যন্ত এই ভেক্টরটাকে যদি আমি এই ভেক্টর দ্বারা প্রকাশ করি তাহলে এই ভেক্টরের মান কত? 5 মিটার। তার মানে এই ভেক্টরের মান হচ্ছে 5 মিটার। তার মানে এই হচ্ছে 5 মিটার। সো মান প্রকাশ করতে গেলে পরে আমাকে মডুলাস সাইন দ্বারা মানটা প্রকাশ করতে হবে অথবা শুধু অ্যালফাবেট দ্বারাও মানটা প্রকাশ করা যায়। তো এই হচ্ছে লোকে আমাদের ভেক্টর প্রকাশের নিয়ম। আমরা দুইভাবে ভেক্টর প্রকাশ করতে পারি, একটা চিত্র দ্বারা একটা অক্ষর দ্বারা, যেটা কিনা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব এই লেকচারে না, নেক্সট লেকচারে, সেটা হচ্ছে টাইপস অফ ভেক্টর। খুব ইম্পর্টেন্ট, টাইপস অফ ভেক্টর। বিভিন্ন টাইপের ভেক্টর, একক ভেক্টর, তারপর হচ্ছে শূন্য ভেক্টর, তারপর হচ্ছে ফ্রি ভেক্টর, লোকালাইজড ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, ইকুয়াল ভেক্টর, আনইকুয়াল ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর। এই টপিকগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। আজকে আমরা ভেক্টরের প্রিলিমিনারি আলোচনা করলাম, ভেক্টরের একদম রুট লেভেলের যে আলোচনাটা। আশা করি তোমরা সবাই বুঝেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।